ওনারা যদি এটি এটি এখানে ধানমন্ডির যে পরিস্থিতি করেছে ৩২ নম্বর যেটি করেছে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি ওনারা আসেন, তাহলে ওনারা যে কত বড় ভুল করবেন, এবং ওনাদের যেই কি পরিণতি হবে সেটা টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ, গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এই এই জায়গা থেকে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এখানে, যিনি এইখান থেকে গিয়ে কিন্তু এই এই জাতিকে একটি নেতৃত্ব দিয়ে কিন্তু একটি দেশ উপহার দিয়েছেন। সুতরাং এই জায়গার মানুষ সম্পর্কে, বঙ্গবন্ধুকে যারা জানেন, বঙ্গবন্ধুর সম্পর্কে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই বলতে গেলে জানেন। সুতরাং সেই বঙ্গবন্ধু এলাকার মানুষের সম্পর্কে ন্যূনতম তাদের ধারণা যদি থাকতো, তাহলে তারা এই কথাটি বলার দুঃসাহস দেখাতো না। এবং আমি বিশ্বাস করি, আমার সাথে আজকে যুক্ত হয়েছেন টুঙ্গিপাড়া ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি লিংকন। টুঙ্গিপাড়া বিশেষ আলোচনা এসছে যেহেতু ৩২ নম্বর তারা ভাঙাভাঙি করেছে এবং টুঙ্গিপাড়া এখন তাদের নাকি টার্গেট। লিংকন, ওয়েলকাম। জি, আপনাকেও ধন্যবাদ। তুমি কেমন আছো লিংকন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লিংকন, আম বাংলাদেশে মানুষ অনেকেই আম ৩২ নম্বর নিয়ে কথা বলছেন। আগে ১ম এই আমি জেনে নিতে চাই ৩২ নম্বর এর ব্যাপারে তারা যা ঘটালো এই বিষয়ে তোমার অবস্থানটা কি? বা তোমার অনুভূতি কি? জি, ধন্যবাদ আপনাকে মোহাসিল ভাই। আমি বাংলাদেশ ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আচ্ছা, সাধারণ একটু থামাই তোমাকে। সরি, এখানে অনেক দর্শক জিজ্ঞেস করছে যে আ তোমার ক্যামেরা অফ কেন? ও আচ্ছা, আচ্ছা। আমি আমি যে এলাকাটাতে আমি আছি, সে এলাকাতে ইলেকট্রিসিটি নাই। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে ইলেকট্রিসিটি চলে গেছে। আসলে ইলেকট্রিসিটি তো আমার এখানে নাই। এখন ইলেকট্রিসিটি না থাকার কারণে আমার ক্যামেরাটা বন্ধ আছে। রাইট। আর সবাই তো লিংকনকে চিনেন। সুতরাং লিংকনের মুখ লুকোনোর কিছুই নাই। লিংকনকে সবাই চিনে। গোপালগঞ্জ ছাত্রলীগের সেক্রেটারি। সুতরাং ওকে মুখ টুঙ্গিপাড়া ক্যামেরা হ্যাঁ, সরি, টুঙ্গিপাড়া ছাত্রলীগের সেক্রেটারি। ও মুখ দেখালেই কি না দেখালেই কি সবাই তাকে চিনে। হ্যাঁ, গো অ্যাহেড, সরি লিংকন। জি। দেখুন, উম আ বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের একজন আ সাধারণ সম্পাদক হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি ধানমন্ডির ৩২ নম্বরে অ্যা যেই অ্যা পিনাকি এবং যে ইলিয়াস, যাদেরকে আমি মনে করি স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি, তাদের সরাসরি নির্দেশক্রমে ধানমন্ডির ৩২ নম্বরে যে ঘটনাটি ঘটিয়েছে, অ্যা আমি পুরোপুরি বলবো ৭১ বিরোধী অপশক্তি যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের এই ঘটনার প্রতি আমি আ তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমর জন্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য একটি অ্যা বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে বলে আমি মনে করি। এবং এটি আমি বিশ্বাস করি যে আমার রাজনৈতিক জায়গা থেকে এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে এটি যারা মুক্তিযুদ্ধর চেতনায় স্বাধীনতা আ বিশ্বাস করে, যারা ১৯৭১ এর মহান বিজয়কে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই এই ঘটনাটিকে নেক্কারজনক এবং এটি পুরোপুরিভাবে ১৯৭১ কে, আমাদের বিজয়কে একটি থ্রেট, এবং এটি মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটি অপচেষ্টা বলে আমি মনে করি। হ্যাঁ, ৩২ নম্বর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আ ইতিহাস রচনার একটি অংশ। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি বাড়ি ভেঙেছে, আবার নির্মাণ হবে। পিস বাই পিস পুনর্নির্মাণ হবে। এটাতে মানে মুষড়ে পড়ার কিছুই নাই। আম কিছুটা খারাপ তো লাগবেই। কিন্তু we can rebuild it. End of the day এটা একটা বাড়ি। আমরা সেটা পিস বাই পিস এটা রিবিল্ড করা সম্ভব। এবং এছাড়া ওরা আরেকটা হুমকি দিচ্ছে, হুমকিটি আমার কানে এলো। সেটা হচ্ছে ওরা তোমাদের অভিমুখে যাবে। মানে টঙ্গিপাড়া মাজার তারা মিশিয়ে দিবে, গুড়িয়ে দিবে ইত্যাদি কথাবার্তা শুনতে পাচ্ছি। তো তোমরা
তোমার এই বিষয়ে বক্তব্য কি? আহ, আসলে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে এরকম একটি আহ, বা খুব বেশ কয়েকটি নিউজ আমি দেখতে পেয়েছি যে আহ, টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আহ, যেই বিষয়টি যে হুমকিটি রয়েছে বা যেই ধরনের আহ, এখানে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে আসবে বলে যেই কথাটি তার রয়েছে, এই বিষয়টা আমার কাছে পুরোপুরি হাস্যকর মনে হয়। হাস্যকর মনে হয় এই কারণে, কারণ আজকে তারা যে বিগত দিনে যে ধানমন্ডি যে ঘটনাটি ঘটিয়েছে সেটি তারা ঢাকা সহ সারা বাংলাদেশে আজকে যেই এই অবৈধ সরকারের যেই আহ, আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আজকে যেই ধরনের যে জঙ্গি পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে যে ধানমন্ডির 32 নম্বর যে ঘটনাটি ঘটিয়েছে, তারা চিন্তা করছে যে আসলে এটি টুঙ্গিপাড়া গোপালগঞ্জে এই ধরনের একটি ঘটনা ঘটানো সম্ভব, বা এই ধরনের একটি হুমকি দিচ্ছে, বা এই ধরনের এখানে আসবে বলে তারা এটি বিভিন্ন মাধ্যমে বলছেন। তা আমি মনে করি যে আসলে এটি অসম্ভব। এবং যদি ওনারা কেউ আসতে চান বা এখানে যদি হ্যাঁ, টুঙ্গিপাড়ায় কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু সমাধিসৌধে অনেকেই আসেন, দেখতে আসেন। এখন আমার বিষয়টা হচ্ছে ওনারা যদি দেখতে আসেন ওনাদেরকে ওয়েলকাম জানাই। আর ওনারা যদি এটি এটি এখানে ধানমন্ডির যে পরিস্থিতি করেছে 32 নম্বর যেটি করেছে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি ওনারা আসেন, তাহলে ওনারা যে কত বড় ভুল করবেন এবং ওনাদের যেই কি পরিণতি হবে সেটা টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ, গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এই এই জায়গা থেকে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এখানে। যিনি এইখান থেকে গিয়ে কিন্তু এই এই জাতিকে একটি নেতৃত্ব দিয়ে কিন্তু একটি দেশ উপহার দিয়েছেন। সুতরাং এই জায়গার মানুষ সম্পর্কে, বঙ্গবন্ধু কে যারা জানেন, বঙ্গবন্ধুর সম্পর্কে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষই বলতে গেলে জানেন। সুতরাং সেই বঙ্গবন্ধু এলাকার মানুষের সম্পর্কে ন্যূনতম তাদের ধারণা যদি থাকতো, তাহলে তারা এই কথাটি বলার দুঃসাহস দেখাতো না। এবং আমি বিশ্বাস করি, আমি শতভাগ বিশ্বাস করি, তাদের এটি যদি ধানমন্ডি 32 নম্বর বাড়ির মতো যে অবস্থা করেছে, সেই অবস্থা বা সেই পরিবেশ করার চিন্তা করে, বা বঙ্গবন্ধুর এই এই টুঙ্গিপাড়ায় যদি তারা কোনো ধরনের হুমকি বা হামলার উদ্দেশ্য যদি চিন্তা করে যে তারা আসবেন, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না। তারা এটা কখনোই আসতে পারে না। তারা হয়তো বা ওই ঢাকায় বসে বা বিভিন্ন জায়গায় বসে তারা একটু গালগপ্প দিচ্ছে বা এটা করবে ওইটা করবে। আমার মনে হয় না তারা কখনো আসবে। আর আমি বলি, যদি তারা সত্যি অর্থে প্রকৃত অর্থে যদি আসতে চায়, টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি বলবো যে ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আমরা অ্যাকচুয়ালি এটা উই ডোন্ট কেয়ার। সো আমাদের এখানের মানুষ আহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটা ভালোবাসেন এবং তার জন্য কতটা ডেডিকেটেড, আমি বিশ্বাস করি গোপালগঞ্জ জেলার প্রতিটি মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জীবন স্বেচ্ছায় দিতে প্রস্তুত রয়েছে। সুতরাং যদি টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মানুষ যদি যদি এখানে 64 জেলার মানুষ যদি এখানে বেড়াইতে আসেন, আমরা যদি এখানে আসেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, আমরা আতিথেয়তা করব, আপ্যায়ন করব। বা অন্য কোনো পরিকল্পনা বা চিন্তা নিয়ে যদি আসেন, তাহলে আমি মনে করব তার আর তার জীবনের সবচেয়ে বড় ভুল করবে। বা যারাই আসুক, তারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে তাদের জীবনের সবচেয়ে বড় ও ভুল সিদ্ধান্ত, ওর মধ্যে এটি একটি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। এখন যদি ধরো আ তারা আসার চেষ্টা করে, বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর প্রতি তোমার কোনো কিছু আগে থেকে কোনো বলার আছে কিনা কিছু? যে বাংলাদেশের সেনাবাহিনীর এ বিষয়ে কোনো পদক্ষেপ আগে থেকে নেওয়া উচিত কিনা? যে তারা যে পরিকল্পনার কথা তারা ঘোষণাই দিয়ে দিয়েছে যে তারা আসবে। তো এই বিষয়ে আ সেনাবাহিনীর প্রতি তোমার কোনো আহ্বান আছে কিনা? দেখুন মুফাসসিল ভাই, সেনাবাহিনী সম্পর্কে বলতে গেলে আমি একটু সময় নেবো আপনার কাছ থেকে। সেটি হচ্ছে, আমি যদি প্রশ্ন করি যে 1971 সালের পরে এই বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা কি? 75-এ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর একটি অংশ হত্যা করলেন।
1981 সনে 17 মে 1981 সালের 30 মে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর একটা অংশ হত্যা করলেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই সেনাবাহিনীর কাছ থেকে বাংলাদেশের জনগণ যা প্রত্যাশা করে, আমরা সেনাবাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, আস্থা, কিন্তু সেনাবাহিনী কিন্তু আজকে আমাদের সেই শ্রদ্ধার জায়গা, আস্থার জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলেছে। ধানমন্ডি 32-এর কথা যদি আমি বলি, আমি মনে করি এটি পিনাকি এবং ইলিয়াসের নির্দেশে বা একটু পরিকল্পনা এটি হলেও আমি মনে করি ধানমন্ডি 32 ভাঙার পিছনে এই ইউনূস সরকার এবং পাকিস্তানি যেই আমাদের এই পূর্ব শত্রু তারা জড়িত, ইউনূস সরকার জড়িত। কেন জড়িত? কারণ দেখেন, আপনি হয়তো দেখেছেন যে 32 নম্বরে সেনাবাহিনী যাওয়ার পরে সেখানে ভেঙেছে, সেনাবাহিনীকে তারা বাজে স্লোগান দিয়েছে। সেনাবাহিনী একটি যেই দেশের, যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই বাড়ি বসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যেই বাড়ি বসে তিনি পাকিস্তানিদের হাতে অ্যারেস্ট হয়েছিলেন, যেই বাড়িতে বসে তিনি এই দেশের যেই বীরাঙ্গনা নায়কের বাবার ঠিকানা বলেছিলেন যে তোমাদের পরিচয় যদি কেউ না দিতে চায় বলো যে তোমাদের বাড়ি 32 নম্বর বা তোমার বাবার নামে লিখে দিও 32 নম্বর, শেখ মুজিবুর রহমান। যেই বাড়ির এত স্মৃতি, যেই বাড়িতে বসে একটি স্বাধীনতার নেতৃত্ব হয়েছে, যেই বাড়িতে বলতে গেলে এই বাঙালি, এই এই জাতির বা এই এই 1971 সালের অথবা একটি দেশের স্মৃতি রয়েছে। সেই যেই ওই দিন যদি ওই বাড়িতে বসে নেতৃত্ব বঙ্গবন্ধু না দিতেন তাহলে কিন্তু এই দেশের জন্ম হইতো না। এই দেশের জন্ম না হইলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী হতো না। আর বাংলাদেশ সেনাবাহিনী আজকে যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আজকে কিন্তু তিনি সেনাপ্রধান হতে, তো আজকে সেখানে সেই সেনাবাহিনীর সামনে এখানে যেই জঙ্গি হামলা হয়েছে, আমি এটাকে জঙ্গি হামলা বলে এ বলছি। কারণ এখানে এই যে ৭১ যেই বিরোধী অপশক্তি তার নেতৃত্বে জঙ্গি হামলা হয়েছে এবং সেই জঙ্গি হামলায় সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে এবং সেনাবাহিনী সেখানে কোনো ভূমিকা না রাখায় আমি সেনাবাহিনীর প্রতি আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি সেনাবাহিনী শান্তি রক্ষায় বা দেশের মানুষের নিরাপত্তা দিতে তারা যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার রয়েছে সম্পূর্ণ ব্যর্থ। এবং বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি বর্তমান রয়েছে, আমি মনে করি এই দেশে যদি শান্তি এবং নিরাপত্তা শান্তি এবং নিরাপত্তা যদি ফিরিয়ে আনতে হয়, বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেভাবে জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে, যে মৌলবাদী অপশক্ত মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা দেখতে পাচ্ছি, সেখানে সেনাবাহিনীর দ্বারা এই দেশের শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব না, জনগণের নিরাপত্তা দেওয়া কখনোই সম্ভব না। আমি আমি উম আপনার মাধ্যমে আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে চাই যে জাতিসংঘ থেকে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, আজকে দেখেন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুয়ে রয়েছেন, সেখানে তারা হুমকি হুমকি দিতে চান। তো এখানে সারা বাংলাদেশে কিন্তু আজকে যেই পরিবেশ পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় হামলা, গুম খুন, অন্যায় অত্যাচার, ধর্ষণ, কি হচ্ছে না এই বাংলাদেশে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী বাইরের দেশে জাতিসংঘে যাচ্ছেন তারা, হচ্ছে যে এই শান্তিরক্ষা বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম রয়েছে, সেটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তার নিজের দেশে সেই শান্তি প্রতিষ্ঠা করতে আজ ব্যর্থ হয়েছেন। সুতরাং সেনাবাহিনীর প্রতি আমার আর কোনো বর্তমান প্রেক্ষাপটে কোনো আস্থা নেই। এবং সেনাবাহিনী এই এই যে জঙ্গিদের এবং এই যে ইনুস গং, আমার কাছে কেন জানি মনে হয় ইনুস গং এর কাছে বা এই জঙ্গিদের কাছে কি সেনাবাহিনী কোনো কারণে জিম্মি, বা কোনো কারণে কি সেনাবাহিনী তাদের ভয় পাচ্ছে? আমার দেশের সেনাবাহিনীর কি উম, হচ্ছে যে বা জনগণের সেনাবাহিনী তো এটি নয়, সাধারণ মানুষের সেনাবাহিনী তো এটি নয়। বাংলাদেশের এর যেই সেনাবাহিনীর প্রতি মানুষের যেই আস্থা, সেই আস্থার জায়গাটা আমি মনে করব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের আর কোনো আস্থা নেই বলে আমি মনে করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ লিংকন। আম সুধী দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই যে লিংকন ওখানে ইলেকট্রিসিটি নেই এবং লিংকনকে সবাই চেনেন এবং লিংকনের চেহারা কি তা সবাই জানেন। সুতরাং লিংকনকে এখন ক্যামেরায় দেখলেই কোনো কিছু এক্সট্রা কিছু হবে তা নয়। সুতরাং লিংকনকে নতুন করে চেহারা দেখানোর কিছু নেই। লিংকনের কথা শুনতেই পাচ্ছেন আপনারা। আ লিংকন, আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে যে ইউনূস সরকার এবং আসিফ নজরুলের উপর নির্ভরশীল যেই আইন মন্ত্রণালয়, আমার কথা হচ্ছে তারা যে আ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।
তুমি তো ছাত্রলীগের নেতা হিসেবে এই বিষয়ে তোমার বর্তমান অবস্থাটা কি? দেখুন, ৫ই আগস্টের পরে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার সম্পূর্ণ বাংলাদেশের যেই সংবিধান পরিপন্থী একটি সরকার, এবং সংবিধানের কোথাও যেই সিস্টেমে সরকার হয়েছে সেটি নেই। সুতরাং যে সরকার অবৈধ এবং যে সরকারের কোনো সাংবিধানিক নিয়ম এর মধ্যে যে সরকার প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং যে সরকার অবৈধ সে কিভাবে বাংলাদেশ ছাত্রলীগকে হচ্ছে যে তিনি নিষিদ্ধ ঘোষণা করেন? দেখুন, আপনি মোফাজ্জল ভাই জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালের 4 জানুয়ারি এই ছাত্রলীগ গঠন করেছিলেন। এই বাংলাদেশ ছাত্রলীগ 1952 সালে ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছে। ৬৬ ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে 111 থেকে শুরু করে এই বাংলাদেশের যত ক্লান্তি লগ্ন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ অসংখ্য 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 নেতাকর্মী এই দেশের সাধারণ মানুষের জন্য, দেশের জন্য কিন্তু জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আত্মত্যাগ রয়েছে। সুতরাং ছাত্রলীগকে যদি অবৈধভাবে অসাংবিধানিক উপায়ে যদি কোনো সরকার যদি এটি নিষিদ্ধ করে, তা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এটি সম্পূর্ণভাবে আমি মনে করি এটি কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এটি করা হয়ে থাকতে পারে। তবে এটি বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের প্রতি এবং ছাত্রলীগের প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটি বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ এটি মনে প্রাণে গ্রহণ করেনি, এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে নির্বাচন হওয়ার জন্য বিএনপিও বলছে। কিন্তু তুমি কি মনে করো যে, যে অপশক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা তারা বিভিন্ন জায়গায় প্রয়োগ করছে। যেমন তারা আম ৩২ নম্বরে তারা মসজিদ গড়ার কথা বলেছে, যেটা ইসলামিক হবে না। কারণ অবৈধ পন্থায় ইসলাম মসজিদ গড়তে বলে না। এবং কোন একটি প্রখ্যাত ব্যক্তিত্বকে, মুসলিম ব্যক্তিত্বকে তার স্মৃতিবিজড়িত জায়গায় তার ঘরবাড়ি ভেঙে সেখানে জোর জবরদস্তি করে মসজিদ বানিয়ে সেটা ইসলামের কোনো খেদমত হয় না এবং সেটা ইসলামিক হবে না। এবং আমি বাংলাদেশে যারা ইসলামিক আ আ স্কলার আছেন সবাইকে আহ্বান করব, আপনারা কেউ এই পদক্ষেপকে সায় দিবেন না। এবং সায় যদি দেন মসজিদ, পরবর্তীতে এই মসজিদে স্থানান্তরিত করা হবে। কারণ সেটা ইসলামিক হবে না। এখানে আরেকটি বিষয় আ লিখন বলা প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশে যেটা বলছিলাম তোমাকে যে সামনে নির্বাচনের চাচ্ছে বিএনপি এবং আমি সবসময় দেখেছি যে আওয়ামী লীগও এরশাদের সময়ও নির্বাচনমুখী ছিল। তারা চেষ্টা করেছিল নির্বাচন হয় কিনা। তো আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এবং অনেকেই এখন তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আদারওয়াইজ তারা নির্বাচন করতে দেবে না। আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করার চেষ্টা করে বা নির্বাচন হোল্ড করার চেষ্টা করে, সেই বিষয়ে তোমাদের কি অবস্থান থাকবে বলে তুমি মনে করো? আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচনের আয়োজন করা হয়, আমার মনে হয় এই দেশের সাধারণ মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল, এবং এটি বাংলাদেশের সর্ববৃহৎ দল। এবং আওয়ামী লীগ এই দেশের বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে, এবং আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এবং জনগণের জন্য কাজ করেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ সে নির্বাচন প্রত্যাখ্যান করবে, এবং আওয়ামী লীগ যদি আমাদের বাইরে রেখে এই নির্বাচন করা হয়, তো সে নির্বাচন সম্পূর্ণভাবে এই নির্বাচন একটি আপনার হচ্ছে অবৈধ নির্বাচন, এবং সে নির্বাচন আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ তার সুস্পষ্ট জবাব দিবে। এবং সেটি নিশ্চয়ই গণতন্ত্র প্রতিষ্ঠার
আরো লক্ষ্যে বা একটি আহ, সুন্দর দেশ বা সুন্দর নির্বাচন যাতে আগামীতে পরিচালনা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে যাতে নির্বাচন হয় সেজন্য আওয়ামী লীগ কাজ করবে। তবে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হলে এদেশের সাধারণ জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে এবং আওয়ামী লীগ ও সাধারণ জনগণের সাথে থেকে সেই নির্বাচন প্রতিহত করবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অ্যা আমরা বাংলাদেশের মানুষ সবাই যারা যেই রাজনৈতিক দলই করেন না কেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। বঙ্গবন্ধুকে তারা বিভিন্নভাবে অপমান করে চলেছে এবং বাংলাদেশের যারা এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, কেউই বঙ্গবন্ধুকে অপমান করে মুক্তিযুদ্ধে যাননি। আম বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। অনেকের অনেক সময় ক্ষোভে অনেক কিছু বলতে পারেন। কিন্তু আল্টিমেটলি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, শেরেবাংলা, সোহরাওয়ার্দী সবাই মানুষ। ওনাদের কম বেশি ভুল সবারই থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু বা এনাদেরকে অশ্রদ্ধা করা আমাদের অন্যায়। আমরা আ সামনে আর কি দেখতে যাচ্ছি জানি না লিংকন। তবে আমি মনে করি এই যে ভাঙাভাঙি, পোড়াপোড়ি চলছে সারা বাংলাদেশে, এটা সন্ত্রাস ছাড়া আর কিছুই না। এগুলো সন্ত্রাস। এগুলো অভ্যুত্থান না। অভ্যুত্থান এর দোহাই দিয়ে এই চলমান সন্ত্রাসকে আইনত জায়েজ করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে লিংকন সেটা হচ্ছে বাংলাদেশে আ ওয়াজের নামে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ওয়াজি তারা ওয়াজের মঞ্চগুলোকে তারা তাদের আ রাজনৈতিক প্যান্ডেল বানিয়ে ফেলেছে। এই বিষয়ে কি তোমার কোনো বক্তব্য আছে? একটি বিষয় হচ্ছে মুহাসিব ভাই, যে দেখেন আমি একজন ইসলামিক স্কলার না, তবে একজন মুসলমান হিসেবে আমি বা আমার ধর্মের প্রতি আমি যথেষ্ট অনুগত এবং আমি আমার কে সবসময়ের জন্য বিশ্বাস করি শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এবং এটি উম, আহ, আমরা অবশ্যই আমাদের ধর্মের বিষয়ে সবসময় জন্য আমরা অনেক আহ, আপনার হচ্ছে যে উম, আমাদের যে নৈতিক জায়গা থেকে বা আমাদের ধর্মের জায়গা থেকে আমরা সবসময়ের জন্য আমাদের ধর্মের বিষয়ে যথেষ্ট সচেতন। কিন্তু একটা জিনিস দেখবেন, এই বাংলাদেশে কিন্তু আহ বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশে 1971 সালের পর থেকে একটি মহল সবসময় ধর্মকে ব্যবহার করে সবসময়ের জন্য কিন্তু তারা চেয়েছে ধর্মকে পুঁজি করে, ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য। সেটি কিন্তু সবসময়ের জন্য ব্যর্থ হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে এই ধর্মকে ব্যবহার করে এই যে বিশেষ করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি একটা জিনিস দেখবেন, আমি মামুনুল হক সাহেবকে শুনেছি যে এই বর্তমান সরকারের যেই এই, প্রধান অবৈধ উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আগে, যে তিনি সুদ খায়, তবে, আহ, এই সুদের বিরুদ্ধে খুব আওয়াজ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে কি দেখলাম, এই 5ই আগস্টের পরে এই মামুনুল হক সাহেব এই ডক্টর ইউনূসের সঙ্গে বসে কত সুন্দর হাসি মাখা বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, গল্প করছেন। অতএব এইখানে কি দাঁড়ালো, কি হচ্ছে? আবার ওয়াজের মাঠে দেখবেন যে এই এই ধর্মের চাইতে একটা সঙ্গে রাজনৈতিক বক্তব্য দিয়ে অনেক সময় উস্কে দেয়া হচ্ছে। তো আমাদের এই ধর্মটাকে কিন্তু এই এই রাজনৈতিক হাতিয়ার বানিয়ে কিন্তু আমাদের ধর্মটাকে কিন্তু আমাদের আলেম সমাজের সবাই না, একটা অংশ কিন্তু এটাকে রাজনৈতিক স্বার্থে ছোট করছে। এটির প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এটি জানি না করা হয়। আর উম, এই মামুনুল হক সাহেবরা দেখবেন ওনারা কি করছেন, ওনারা করছেন যে এই ইউনূস সাহেবের ওনারা কড়া সমালোচনা করেছেন, সুদ নিয়ে কড়া সমালোচনা করেছেন, তাহলে কেন এখন ওনারা আবার তার সঙ্গে বসে আতাত করছেন? সুতরাং এ থেকে বোঝা যায় যে ওনারা ধর্মের প্রকৃত যেই উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করতে চাচ্ছে না। ওনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ওনারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, ওনাদের ব্যক্তি স্বার্থ, চরিতার্থ ও উদ্ধার করার জন্য ওনারা এই ধর্মকে রাজনৈতিক ময়দানে ওনারা ব্যবহার করছে, যেটি আমার ধর্মের জন্য অবমাননাকর এবং যেটি সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করে। আমরা চাই
এই ধর্মকে যেন কেউ ব্যবহার না করে, এবং ধর্মর জায়গায় থাকবে। এবং আমরা সবাই সবসময়ের জন্য এটি চাই, ধর্মকে যেন ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ধর্মকে যেন কখনো ছোট না করা হয়। আ অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে লিংকন। তবে আ আজকে যে বিষয়টি সবার একটু চিন্তা সেটা হচ্ছে টঙ্গিপাড়া। তুমি সবশেষে পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও সেটা বলে আজকে আমি অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। কিছু বলার থাকলে বলতে পারো। আমি বাংলাদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই: যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো কিনা আমি জানি না, বা হতো না এই বাংলাদেশের জন্ম। যিনি ৭ই মার্চের ভাষণ না দিলে, যিনি ওই ধানমন্ডির বাড়িতে বসে যদি তিনি স্বাধীনতার নেতৃত্ব না দিতেন, তাহলে হয়তোবা এই দেশ আমরা পেতাম না, এই দেশের স্বাধীনতা আমরা পেতাম না। সেই জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি যারা ভেঙেছে, বাংলাদেশের মানুষ যেন তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে, এবং এই অবৈধ ইউনিট সরকারের কেউ যেন প্রত্যাখ্যান করে। এবং টুঙ্গিপাড়া যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ রয়েছে, সেই জায়গাটি আমি জানি বাংলাদেশের সকল মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রেণীভেদে সব শ্রেণী পেশার মানুষ তাকে সম্মান করে ভালোবাসে। ৭১ বিরোধী কোনো অপশক্তিরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধকে যদি হামলা তো দূরের কথা, যদি অপমান করার চেষ্টা করে, আমি বিশ্বাস করি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে। জয় বাংলা। জয় বাংলা। আমরা আ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বঙ্গবন্ধুর মাজার রক্ষার জন্য সবাই ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। আ লিংকন আজকে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লিংকন আম আ ইলেকট্রিসিটি না থাকায় ও ক্যামেরায় আসতে পারেনি। জি, জি, জি। তবে আমি এটি ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ হ্যাঁ, তবে নেক্সট টাইম। তবে লিংকনকে আপনারা সবাই চেনেন। নতুন করে চেনার কিছু নাই। দরকার হলে গুগল করে নিয়েন। লিংকনকে হাজার, হাজার মানুষ চেনে। তাই লিংকনের ধরে নেন যে আজকে রেডিওতে কর্পোরেট সেশন শুনলেন। লিংকন তুমি ভালো থাকবে, সাবধান থাকবে। কারণ অপশক্তি চারিদিকে। অনেক জি, শুভকামনা। জি, আল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ